আমাদের চারপাশে বহু মানুষজন আছেন যারা কাল্পনিক মৃত্যু ভয়ে সারাক্ষণ আতঙ্কিত হয়ে থাকে এবং ছোট ছোট সাধারণ চিন্তাকে বড় কোনো আতঙ্কিত চিন্তার সঙ্গে জড়িয়ে ফেলে এবং সারাদিন ধরে ওভার থিঙ্কিং করতে থাকে, যার ফলে তাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা হয়। সৃজন ঠিক এই ধরনের সমস্যাতে ভুগছে। সৃজন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে বেশ ভালো কাজ করে এবং সে বেশ কিছুদিন ধরে কাজে যেতে পারছে না। তার বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। তার খুব প্রিয় বন্ধু এবং দাদা অভিজিৎ তাকে ফোন করলো, দাদা আমি বেশ কিছুদিন ধরে বিভিন্ন রকম সমস্যায় ভুগছি, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। সৃজন অভিজিৎকে খুব বিশ্বাস করে, কারণ অভিজিৎ একজন জ্ঞানী মানুষ, তার বিভিন্ন বিষয় সম্পর্কে যথেষ্ট ভালো জ্ঞান আছে। অভিজিৎ বলল, ঠিক আছে, সন্ধ্যেবেলা তুই চলে আয়, তোর সাথে আমি বসতে চাই, বেশ কিছুদিন ধরে তুই তো কাজেও আসিসনি। বলল, দাদা আমি সন্ধ্যেবেলায় ঠিক পৌঁছে যাব। অভিজিতের কাছে গিয়ে সৃজন পুরো বিষয়টা খুলে বলল এবং অভিজিৎ খুব শান্তভাবে বিষয়টা শুনল। সৃজন জানালো যে তার বেশ কিছুদিন ধরে আতঙ্ক লাগছে, তার যেন মৃত্যু ভয় লাগছে। সে ছোট ছোট কারণেতে ভয় পাচ্ছে, সে রাতে ঘুমোতে পারছে না, তার বুক ধড়ফড় করছে। তার কানেতেই যখন কোনো হার্ট অ্যাটাকের চিন্তা, কোনো মানুষের মৃত্যুর চিন্তা আসছে, কোনো রকম রোগের কথা সে শুনছে, সে আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে এবং তার মনে হচ্ছে যেন এই রোগটা তার হচ্ছে অথবা হতে পারে, অথবা যদি হয় তাহলে কি করবে। ছোট ছোট বিষয় নিয়ে সে অতিরিক্ত চিন্তা করছে। তার হাত পা কাঁপছে, তার গলা যেন শুকিয়ে যাচ্ছে, তার বুক ধড়ফড় করছে, তার শ্বাস নিতে সমস্যা হচ্ছে, সে শ্বাসের দিকে লক্ষ্য রেখে বসে আছে। তার হাত পা যেন মনে হচ্ছে কাঁপছে, তার হাত পা যেন মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে, যখন তখন তার ঘাম হচ্ছে, তার বুকটা চাপ হয়ে থাকছে, মাথাটা জাম হয়ে থাকছে, ভারী হয়ে থাকছে, তার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। পুরো বিষয়টা অভিজিৎ খুব ঠান্ডাভাবে শুনল এবং হেসে বলল, দূর বোকা, এই নিয়ে এত চিন্তা করে নাকি, এটা তো অ্যাংজাইটি, এবং অ্যাংজাইটিতে তোর কিচ্ছু হবে না, তুই ভালো করে বোঝ। কারণ অ্যাংজাইটিকে যদি আমরা খুব ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু অ্যাংজাইটিটা আমরা খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারি। কারণ অ্যাংজাইটি আমার একটা সময় ছিল, আমি বহু বই পড়েছি, তারপরে ধীরে ধীরে নিজে অভ্যাস করেছি এবং আস্তে আস্তে এই বিষয়টা থেকে আমি বেরিয়ে গেছি। তো তোকে আমি হেল্প করে দেবো, এটা বড় কোনো বিষয় নয়। এই কথাটা শুনে সৃজন যেন একটা দীর্ঘশ্বাস ছাড়ল, যে তার মানে আমি এতদিন ধরে অভিজিৎটাকে বলিনি, এটা ভুল করেছি। অভিজিৎ জিজ্ঞেস করলো, তোর কতদিন ধরে সমস্যা হচ্ছে? বললো, দাদা আমার প্রায় 2 বছর 2.5 বছর হয়ে গেল এই ধরনের চিন্তা আসে। বললো, তুই তো আমাকে বলিসনি। বললো, দাদা আমি বলতে পারছিলাম না, কেমন যেন লাগছিল এবং এই আতঙ্কের মধ্যেই আমি ছিলাম। আমি খুব ভালো করে ফোকাস দিতে পারছি না, যখন তখন বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, সকালে উঠে হঠাৎ করে বুক ধড়ফড় দেখা দিচ্ছে, গ্যাস অ্যাসিডিটি হচ্ছে, পায়খানা ক্লিয়ার হচ্ছে না। বললো, ভালো করে আমাদের অ্যাংজাইটিটাকে বোঝার দরকার। যদি আমরা অ্যাংজাইটিকে না বুঝি ভালো করে, তাহলে এই বিষয়গুলোর সঙ্গে ঠিক করে লড়াই করতে পারবো না। তো আমি তোকে ধীরে ধীরে বোঝাবো, হয়তো একদিনে তুই বুঝতে পারবি না, তারপরে দেখবি ধীরে ধীরে বিষয়টার থেকে তুই নিয়ন্ত্রণ করতে পারছিস এবং বেরিয়ে যাচ্ছিস। এই নিয়ে অতটা টেনশন করিস না। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু আলোচনা করার আগে আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, যদি আপনাদের কারোর কোনো রকম মানসিক সমস্যা হয়ে থাকে বা মানসিক সমস্যার সম্মুখীন হন আপনারা, প্লিজ আপনারা আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকিয়াট্রিস্ট অথবা মনোরোগ বিশেষজ্ঞর সঙ্গে যোগাযোগ করবেন। আপনার কাছাকাছি করবেন অবশ্যই, সেই সাথে কাছাকাছি কাউন্সিলিং করাবেন। আপনার কাছে যদি কোনো সরকারি হসপিটাল থাকে, সেখানে মনোরোগ বিভাগেতে আপনি বিনামূল্যে খুব সুন্দর চিকিৎসা পাবেন। আপনার কাছাকাছি যে কোনো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন। আপনার কাছাকাছি যদি কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবু থাকে তার সাথে পরামর্শ করুন, কিন্তু আপনার কাছাকাছি দেখান। বহু মানুষ আমাকে লিখে পাঠায়, স্যার হেল্প মি। বাস্তবেতে আমি আপনাকে কোনো রকম হেল্প করতে পারবো না। কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই ঠিক। আমি আপনাকে সঠিক তথ্য দিতে পারি, সঠিক জ্ঞান দিতে পারি, কিন্তু এর থেকে বেশি কোনো রকম হেল্প আমি আমার পক্ষ থেকে আপনাকে করতে পারবো না। আসুন আমরা শুরু করি। সৃজনকে প্রথমেই অভি বলল যে, দেখ আমাদের মস্তিষ্কটা না ব্যাংকের মতো, আমরা যদি এখানে পজিটিভ চিন্তার ডিপোজিট বেশি করতে পারি, অর্থাৎ পজিটিভ চিন্তাগুলোকে জমা যদি ঠিক করে করতে পারি, লজিক্যাল চিন্তাগুলোকে জমা যদি ঠিক করে করতে পারি, তাহলে সেগুলো আসবে। কিন্তু আমরা ভুলবশত নেগেটিভ চিন্তাগুলোকে যেহেতু জমা করে ফেলি, আমাদের একটা অভ্যাস তৈরি হয়ে যায়, একটা প্যাটার্ন তৈরি হয়ে যায়, তাই এই ধরনের চিন্তাগুলো আসে। এই নিয়ে অত ঘাবড়াবার কিছু নেই। অভিজিৎ শান্তভাবে বলল, কয়েকটা বিষয় তোকে বোঝাচ্ছি, একটু ঠান্ডা মাথায় বোঝ। কনফার্মেশন বায়াসড। আমরা কনফার্মেশন বায়াস বলতে কি বুঝি? আমাদের যে জ্ঞান থাকে, যে বিশ্বাস থাকে, যতটুকু আমরা জানি, যতটুকু আমরা বুঝি, তার মধ্যে থেকে সেই বিশ্বাসটাকে দৃঢ় করার জন্য আমরা কিছু
লজিক বা কিছু পজিটিভ তথ্য জোগাড় করতে থাকি, কিন্তু বাস্তবে সেটি নেগেটিভ তথ্য এবং আমরা তার আশেপাশেই ঘুরে বেড়াই এবং আমার সেই চিন্তাটা যে সঠিক, আমার যে সেই বিশ্বাসটা সঠিক, সেটাকে নিয়েই আমরা সেই তথ্যগুলোকে জোগাড় করি এবং খুব স্বাভাবিকভাবে যেটা আমার নেগেটিভ চিন্তা, সেই নেগেটিভ চিন্তার আশেপাশে থেকেই আমরা সেই প্রমাণগুলোকে জোগাড় করার চেষ্টা করি, না এটা নেগেটিভ না, এটা পজিটিভ, এটা ঠিক চিন্তা করছি আমি। সেই ধরনের চিন্তাগুলোকেই আমরা করতে থাকি। যদি কোনো মানুষের হার্ট অ্যাটাকের চিন্তা আসে, ভয় লাগে, তাহলে সে বারবার দেখতে চায় যে হার্ট অ্যাটাকের কী কী লক্ষণ আছে। অর্থাৎ আমরা সেই ধরনের বিষয়গুলোকেই শুনতে চাই, সেই ধরনের বিষয়গুলোকেই জানতে চাই এবং আমরা গুগল, ইউটিউব বিভিন্ন জায়গা থেকে সেই বিষয়গুলোকে বারবার মেলাবার চেষ্টা করি, যার ফলে কী হয়, আমাদের মস্তিষ্ক একটা ভুল দিকে প্রেরিত হয়। আমরা কিন্তু নিরপেক্ষভাবে সঠিকভাবে সেই চিন্তাটা করি না। অভিজিৎ বলল, তুই অবশ্যই ডাক্তারবাবুকে দেখা প্রথমে। সৃজন একজন ডাক্তারবাবুকে দেখালো। ডাক্তারবাবু সমস্ত রকম চেক আপ করলো, সমস্ত রকম টেস্ট দিল, যে টেস্টের মধ্যে তার সব টেস্টই ভালো, তার ইসিজি, ইকো সমস্ত রিপোর্ট ভালো, ব্লাড টেস্টের রিপোর্ট ভালো। পরের দিনকে অভিজিতের কাছে এসে হাসি মুখে বললো যে দাদা, আমার কিন্তু কিছু হয়নি, আমার টেস্ট ঠিকঠাক আছে। তখন অভিজিৎ বলল, দেখ, তার মানে তুই কত ভুল চিন্তা করছিস। অর্থাৎ তোর মাথায় যে চিন্তাটা আসছে, তুই সেই চিন্তাটাকে বারবার করে মেলাবার চেষ্টা করছিস। যেখানে ডাক্তারবাবু তোকে বলে দিল যে তোর কোনো রকম সমস্যা নেই, তোর রিপোর্ট সব কিছু ভালো, তার সত্ত্বেও তোর মস্তিষ্ক বারবার ভাবছে যে আমার হার্ট অ্যাটাক হলে কী কী লক্ষণ দেখা দিতে পারে, হার্ট অ্যাটাক হলে আমি কোথায় যেতে পারি। কিন্তু বাস্তবে তোর হার্ট অ্যাটাকের কোনো রকম সম্ভাবনাই বর্তমানে নেই। ডাক্তারবাবু তোকে বলে দিল এবং তোকে তো আশ্বস্ত করেছে যে তুই একজন সুস্থ মানুষ, তুই খেলাধুলা করে বেড়া, তুই আনন্দেতে থাক, নিজের কাজ কর, বন্ধুদের সঙ্গে আড্ডা দে। কিন্তু সেটা না করে তুই কী করছিস, তোর আশেপাশের যে চিন্তাগুলো আছে সেগুলোকে জড়ো করার চেষ্টা করছিস, যেটা তোর বিশ্বাস হয়ে আছে। সেই বিশ্বাসটার থেকে বেরিয়ে গিয়ে তুই নতুন কোনো চিন্তা করছিস না, যেটা তোর করার দরকার। সৃজন বুঝতে পারলো, তাই তো আমি তো দীর্ঘদিন ধরে এই একই বিষয় নিয়ে নিজের সাথে কথা বলছি, এগুলোকে মেলাবার চেষ্টা করছি, কিন্তু এগুলো মেলানো তো ঠিক নয়, এগুলো তো ভুল চিন্তা, আমি কেন মেলাবো এগুলো। সৃজন মনে একটু আশ্বস্ত হলো। পরের দিনকে আবার অভিজিৎ ছোট্ট আরেকটি বিষয় নিয়ে বুঝলো, সেটা হচ্ছে প্রাইমিং। বললো, ভালো করে বোঝ প্রাইমিং বিষয়টা কি। যদি আমি তোর সঙ্গে, আপনারা স্ক্রিনের দিকে দেখতে পারেন, ওকে, যদি আমি তোর সঙ্গে খানিকক্ষণ ধরে কথা বলি এবং স্নানের ব্যাপারে কথা বলি, কিভাবে চান করা হয়, গরম জলে চান করলে মজা লাগে না ঠান্ডা জলে চান করলে মজা লাগে, কোন শাওয়ারের নিচে চান করলে মজা লাগে, বাথটবে চান করলে কিরম মজা লাগে, এই ধরনের বিষয় নিয়ে কথা যদি বলি আর এই শূন্যস্থানটা পূরণ করতে দিই SO-P, তাহলে তুই কী লিখবি? SOAP, সোপ, খুব স্বাভাবিকভাবে। আবার তোর সঙ্গে যদি আমি রেস্টুরেন্ট নিয়ে কথা বলি, ফুড নিয়ে কথা বলি, মোমো খাওয়া নিয়ে কথা বলি, আর তোকে যদি সেম জিনিসটাকে ফিল আপ করতে দিই SO-P, তুই লিখবি স্যুপ। অর্থাৎ আমরা আগের থেকে এই বিষয়টা সিদ্ধান্ত নিতে পারি যে তোকে যে বিষয় নিয়ে ভাবানো হবে, তোর চিন্তাটা সেই দিকেই ধাবিত হবে। ঠিক সেই রকমভাবে তোর মস্তিষ্ক দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে ভয় পেয়েছে, টেনশান করেছে, তাই তোর মস্তিষ্ক সবসময় চাইবে এই ধরনের চিন্তাগুলোকেই করতে। কারণ আমাদের মস্তিষ্ক একটা প্যাটার্ন ফলো করার চেষ্টা করে, আমাদের মস্তিষ্ক একটা রিদিম ফলো করার চেষ্টা করে। তাহলে এগুলো করা যাবে না, এগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং তোর নিজের কাজের দিকে ফোকাস দিতে হবে। তোর সমস্যা থাকবেই এবং তোর সমস্যা যেগুলো হচ্ছে শুধুমাত্র টেনশানের থেকে হচ্ছে, অন্য কোনো কারণ নেই। তুই যত ভয় পাচ্ছিস তার ফলে হচ্ছে। তোর ভয় না পেলেও এখন সমস্যা হতে পারে, আমারও হয়েছে, আমিও দীর্ঘদিন ধরে এই সমস্যাতে ভুগেছি। একটা সময় যখন আমার নেগেটিভ যেই চিন্তাগুলো আসতো তাকে যখন গুরুত্ব দেওয়া বন্ধ করলাম, ধীরে ধীরে তারা আসাও বন্ধ করলো। তারা আসলেও আমার খুব একটা বেশি সমস্যা হতো না, কারণ আমি লজিক দিয়ে বুঝতাম, আমি যুক্তি দিয়ে বুঝতাম। কিন্তু তুই সেখানে যুক্তি দিয়ে বুঝছিস না, তুই ইমোশন দিয়ে বুঝছিস এবং চিন্তাগুলো যখন আসছে তাকে বাস্তব বলে মনে করছিস। তাকে প্রশ্ন করার দরকার যে চিন্তাটা আসছে, যে ভাবনাটা আসছে, সেটা কি বাস্তব, সেটা কি ঠিক, তাকে প্রশ্ন করার দরকার। আমার কাছে প্রমাণ আছে তো সেটা ঠিক নয়, তা প্রমাণ যদি থাকে ঠিক নয় সেটা, তাহলে আমি মানবো কেন? এবং সেই চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করা শুরু কর। সৃজন বলল যে দাদা, এই চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করলে কি আস্তে আস্তে আমি স্বাভাবিক হয়ে যাব? বললো, অবশ্যই। তুই বুঝতে শিখবি যে তোর চিন্তাটা মিথ্যা। তুই তো এখনও বুঝতে পারছিস যে তোর চিন্তাটা মিথ্যা, কারণ ডাক্তারবাবু বলেছে তুই সুস্থ মানুষ। সৃজন পরের দিন থেকে চ্যালেঞ্জ করা শুরু করলো এবং প্রশ্ন করা শুরু করলো, কেন এই চিন্তাটা যেটা সেটা বাস্তব না অবাস্তব, এর তো কোনো প্রমাণ নেই, তাহলে প্রমাণ ছাড়া মানবো কেন? আর আমি চ্যালেঞ্জ করতে ভালোবাসি। তার যখন চিন্তাগুলো আসছে
যে কোনো মানুষের মৃত্যু হয়েছে, আমিও মারা যেতে পারি, সঙ্গে সঙ্গে সে যুক্তি দেওয়া শুরু করলো, কেন মরবো? কোনো মানুষের মৃত্যু হলে আর একজন মানুষ যদি মরে যায়, তাহলে পৃথিবীতে এত মানুষ আছে যারা মৃত্যুর খবর শুনছে, তারা মরছে না কেন? প্রতিদিন তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মরে যাওয়ার দরকার, এই শহর ফাঁকা হয়ে যাওয়ার দরকার। আমি তো ছোটোবেলা থেকে বহু মানুষের মৃত্যুর খবর শুনেছি। মৃত্যুর খবর শুনে যদি মরা সম্ভব হয়, তাহলে লটারি পেয়েছে, এই খবর শুনেও লটারি পাওয়া উচিত। সে যুক্তি দিতে শিখছে। আবার অভিজিৎকে ফোন করে জিজ্ঞেস করলো সৃজন, দাদা আমি তো যুক্তিগুলো দিচ্ছি, কিন্তু চিন্তাগুলো তো তাও আসছে। অভিজিৎ শান্তভাবে বলল, বাবা চিন্তাগুলো আসবেই তোর, ঘাবড়াস না। চিন্তা কখনো বন্ধ করা যায় না, বন্ধ করার চেষ্টা করলে তারা আরও বেড়ে যায়। এই চিন্তাগুলো মিথ্যা চিন্তা, ভুল চিন্তা, তোর বন্ধ করার কী দরকার? আসতে দে না, হাসি মুখে তাকে নে, তাকে লজিক দে। আর ওই 3টে প্রশ্ন কর, যে আমার চিন্তা যেটা আসছে সেটা বাস্তব না অবাস্তব, আমার যে চিন্তাগুলো আছে তার প্রমাণ আছে কি, প্রমাণ যদি না থাকে মানবো না। আর আমার চ্যালেঞ্জ করতে ভালোবাসি, আমি চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করব। সেই সাথে সাথে যুক্তি দে, তুই দিতে থাক। আমারও এমনটাই হয়েছে, তোর দীর্ঘ সময় লাগবে, তোর 2.5-3 বছর ধরে সমস্যার মধ্যে তুই আছিস, তোর 10 দিন 20 দিন বা 1 মাস বা 2 মাস বা 6 মাসের মধ্যে বিষয়টা হবে না। তুই ধীরে ধীরে লজিক জমা কর তোর সেই ব্রেনের ব্যাংকেতে, তারপরে দেখবি একটা সময় পজিটিভ চিন্তার লজিকগুলো যখন প্র্যাকটিস হয়ে যাবে, জমা হয়ে যাবে, তখন তারা নিজে থেকেই আসতে শুরু করবে। কথাটা শুনে বেশ আশ্বস্ত হলো এবং রিল্যাক্সে রাত্রিবেলা শুয়ে পড়লো। সকালবেলা এসে অভিজিৎকে টিফিন টাইমেতে অফিসে এসে বলছে যে দাদা আমার যে এই বুকে চাপ হয়ে থাকে, মাথাটা যে ভার হয়ে থাকে, আমার যে অ্যাসিডিটি হয়, আমার যে হাত পা কাঁপে, সেটা বলে সেটাও থাকবে। দীর্ঘদিন ধরে ভয় পেয়েছিস, টেনশান করেছিস। আমরা যদি টেনশান করি, আমাদের মস্তিষ্ক অ্যাকশানে চলে আসে, সঙ্গে সঙ্গে সে অ্যাকশান নেয়। সেভাবে যে কোনো বিপদ এসেছে, তার জন্য সে যেটা যেটা করার শরীরে সেটা করে, তাই আমাদের এমন অনুভূতি হয়। এর সাথে অন্য কোনো বিষয় যুক্ত নেই, তো রিপোর্ট সব ওকে, তাই না? বল হ্যাঁ। তাহলে এই বিষয়গুলোকেও তোকে গুরুত্ব দেওয়া বন্ধ করতে হবে এবং চেষ্টা করতে হবে দিনে 15-20 মিনিট হাসাহাসি করা, সবার সঙ্গে চুটিয়ে গল্প করা। সৃজন অভিজিতের কথাগুলোকে বেশ সিরিয়াসলি নিচ্ছিল এবং এইভাবে ঠিক 3-4 মাস হয়ে গেছে। সে অভিজিৎকে এসে বলল যে দাদা এখন জানো তো আমার খাবারটা বেশ হজম হচ্ছে, অ্যাসিডিটির মাত্রাটা বেশ কমেছে, মাথা ভারটা বেশ কমেছে, এখন আগের থেকে আমি বেটার ফিল করছি। তার অনেক দিন হয়ে গেছে, প্রায় 5 মাস 6 মাস, সে এখন বেটার ফিল করছে, সে বিষয়গুলো বুঝছে। অভিজিৎকে বললো যে দাদা আরও একটুখানি তুমি কিছু বোঝাও না। বললো অবশ্যই। দেখ এখনও পর্যন্ত আমি বেশ যে বিষয়গুলো বলছিলাম, সেই বিষয়গুলো হচ্ছে রোব ডেভিলির যে বইটা আছে, দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি, এই বইটার থেকে বোঝাচ্ছিলাম। তো অভি বলল যে ঠিক আছে, তোকে একটা দারুণ বিষয় বোঝাই। অভিজিৎ বলল যে বিখ্যাত এক লেখক আছে যার নাম ড্যানিয়েল কাহনেমান, তো তার একটা তথ্য আমি তোর সঙ্গে শেয়ার করি, খুব ভালো, এটা আমার জীবনে তো বেশ ভালো কাজে দিয়েছে এবং আমাকে বেশ হেল্প করেছে। দেখ আমাদের মস্তিষ্ক না 2টো ভাগে বিভক্ত এবং ড্যানিয়েল কাহনেমান যিনি নোবেল পুরস্কার জয়ী, ওনার এই যে তথ্যটা, এই যে রিসার্চের বিষয়গুলো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের মস্তিষ্ক 2টো ভাগে বিভক্ত, সিস্টেম 1 এবং সিস্টেম 2। সিস্টেম 1 সবসময় ইমোশনালি চিন্তা করে, সিস্টেম 1 খুব ফাস্ট চিন্তা করে, সিস্টেম 1 খুব তাড়াতাড়ি ডিসিশান নেয়, সিস্টেম 1 আমাদের হঠাৎ করে আসা কোনো বিপদ থেকে আটকায়, বিপদ থেকে রক্ষা করে। দীর্ঘদিন আমরা যখন জঙ্গলে ছিলাম তখন আমাদের এই ধরনের সিস্টেমটা ডেভেলপ হয়েছে, তখন আমাদের বাঁচাটা বড় কঠিন ছিল, কিন্তু এখন আমাদের চারিদিকে বাঘ ভাল্লুক কিচ্ছু নেই, কিন্তু সেই সিস্টেমটা আমাদের চলে আসছে। ধরুন আপনি একটি জঙ্গলে আছেন এবং আপনি একটি গ্রুপের সঙ্গে জঙ্গলে গেছেন, গ্রুপটা 3টে ভাগে বিভক্ত। প্রথম ভাগ যারা অনেকটা আপনাদের থেকে এগিয়ে গেছে, দ্বিতীয় ভাগে আপনি আছেন এবং তৃতীয় ভাগ আপনার পেছনে আছে। আপনারা হাঁটতে হাঁটতে যাচ্ছেন, হঠাৎ করে দেখা গেল প্রথম ভাগের যারা আছে তারা দৌড়ে আপনাদের দিকে এগিয়ে আসছে এবং দৌড়চ্ছে তারা। আপনি তখন আর কিছু চিন্তা করবেন না, আপনিও তাদের পেছনে দৌড়তে শুরু করে দেবেন। এটা আপনার সিস্টেম 1। সিস্টেম 1 সবথেকে বেশি দ্রুত সিদ্ধান্ত নেয় এবং সবথেকে বেশি ভুলও সিদ্ধান্ত নেয়। আপনি বাড়ির মধ্যে বসে আছেন, হঠাৎ করে দেখা গেল আগুন লেগে গেছে অথবা বাড়িটা কাঁপছে, ভূমিকম্প হয়েছে, আপনি কিন্তু তখন দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে যাবেন। এই যে সিদ্ধান্ত নিলেন দ্রুত, এটাই হচ্ছে সিস্টেম 1। কিন্তু সিস্টেম 1 অনেক সময় ইমোশনালি সিদ্ধান্ত নেয় এবং ভুল সিদ্ধান্ত নেয়। আপনি ভাবুন অন্য মানুষ মারা গেছে, আপনি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন হ্যাঁ আমিও মারা যেতে পারি। বিষয়গুলো যখন অভিজিৎ বোঝাচ্ছিল সৃজনকে, সৃজন খুব ঠান্ডাভাবে শুনছিল
বুঝছিল তার মানে দাদা আমি এতদিন ধরে যে হঠাৎ হঠাৎ করে সিদ্ধান্ত নিচ্ছিলাম, ওটা হলে এটা ঘটবে, এটা ঘটলে এটা ঘটবে, ওটা শুনলে এটা হবে, এগুলো তার মানে সিস্টেম ওয়ান? বললো হ্যাঁ, এগুলো তাহলে সিস্টেম ওয়ান। কিন্তু সিস্টেম টু কী দাদা? অভিজিৎ বলল সিস্টেম টু হচ্ছে আমাদের লজিক্যাল ফ্রেম, অর্থাৎ আমাদের মস্তিষ্ক লজিক দিয়ে চিন্তা করে, কিন্তু খুব ধীরে চিন্তা করে। সে আস্তে আস্তে চিন্তা করে, কিন্তু পারফেক্টলি চিন্তা করে। আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আপনার মাথায় যে চিন্তাগুলো আছে সেগুলো লজিক্যালি কতটা ঠিকঠাক, আপনি বুঝতে পারবেন এর পেছনে কোনো যুক্তি নেই। সৃজনকে অভিজিৎ বলল সবসময় যুক্তিটাকে ধর, তোর মাথায় যে সিস্টেম ওয়ান চিন্তা দিচ্ছি ইমোশনালি, সেটাকে নিস না, সেটাকে গুরুত্ব দিস না। তোর যুক্তিবাদী মস্তিষ্ক যেটা আছে সিস্টেম টু, সেটাকে ধর। সিস্টেম টু তোকে পারফেক্ট ডিসিশান দেবে। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের মস্তিষ্ক এনার্জি বাঁচানোর চেষ্টা করে। আমাদের শরীরের প্রায় 20% এনার্জি মস্তিষ্ক নিয়ে নেয়, এবং সে যখন টেনশানে পড়ে আরও এনার্জি কনজিউম করে। তো আমাদের সিস্টেম ওয়ান কী করে, চটপট ডিসিশান নিয়ে মস্তিষ্কের এই লোডটাকে ক্লিয়ার করে দিতে চায়, রিল্যাক্স দিতে চায়। তো তার ফলে সে কী করে, তাড়াতাড়ি ডিসিশান নেয়। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রিবেলা পর্যন্ত অজস্র ডিসিশান সিস্টেম ওয়ানই নেয়, নিজে থেকে হয়, নিজে থেকে করেন। কিন্তু সিস্টেম টু লজিক্যালি চিন্তা ভাবনা করে। আপনাকে যদি আমি প্রশ্ন করি যে 2+2 কত হয়, আপনার মাথায় চলে এলো 4, আপনি চিন্তাও করলেন না। আমি যদি বলি 3+3 কত হবে, আপনি বললেন 6, আপনি চিন্তাও করলেন না। আমি যদি বলি আপনাকে 12 × 14 কত হবে, এবার আপনার সিস্টেম টু কাজ করতে শুরু করলো। আপনি একটি দোকানে গেছেন জামা কাপড় কিনতে, আপনি একটি জামা দেখে ভাবলেন যে তাই তো, কী সুন্দর জামা, এটা কিনে নেওয়া দরকার। আপনি কেনার জন্য উদ্যোগী হয়ে উঠলেন। আপনি প্রায় পকেট থেকে পয়সাটা বার করতে যাচ্ছিলেন, তারপরে হঠাৎ করে মনে পড়লো না, এই ধরনের জামা কাপড় তো আমার বাড়িতে আছে, সেগুলোই আমি পরি না, এগুলো কিনে কী করব। সিস্টেম টু লজিক্যালি ভাবালো আপনাকে, তার আগে আপনি ইমোশনালি ভাবলেন। ঠিক ভয়টাও আমাদের ইমোশনের সঙ্গে যুক্ত। আপনার কাছে যখন হঠাৎ চিন্তাগুলো আসে, আপনি তার সিদ্ধান্ত নিতে পারছেন না। সিস্টেম ওয়ান কী করছে, হঠাৎ আপনাকে বলে দিচ্ছে আপনার সঙ্গে বড় বিপদ ঘটতে পারে। যখনই এই ঘটনাটা চলে আসছে, আপনার মস্তিষ্ক কিন্তু কাল্পনিক চিন্তা বা বাস্তব চিন্তাকে আলাদা করতে পারে না। আপনার মস্তিষ্ক ভাবছে যে হঠাৎ যদি বিপদ ঘটে তাহলে আমি কী করব, আমাকে সিদ্ধান্ত নিতে হবে। সঙ্গে সঙ্গে আপনাকে সিদ্ধান্ত নিতে এসে বাধ্য করছে। আপনি কেঁদে ফেলছেন, ভয় পাচ্ছেন, হার্টবিট বেড়ে যাচ্ছে, আপনি কাছাকাছি কোনো ডাক্তারের কাছে ছুটতে চলে যাচ্ছেন, কিন্তু ডাক্তারবাবু বারবার বলছে আপনাকে আপনার কিছু হয়নি। অবশ্যই আপনি ডাক্তারবাবুর কাছে যান, অবশ্যই তার কাছে আপনি গিয়ে পরামর্শ করুন, এটা দরকার। কারণ ডাক্তারবাবু যখন বলে দেবে আপনাকে, আপনার যখন রিপোর্ট হয়ে যাবে সব কিছু, আপনি যখন তখন দেখতে পারবেন আপনার কিছু হয়নি, আপনি লজিক দেওয়ার সুযোগটা পাবেন। কিন্তু আপনাকে বুঝতে হবে এই ঘটনা আপনার সঙ্গে কতদিন ধরে ঘটছে। অহেতুক বহু মানুষ আছে যারা প্রেশারের দিকে খেয়াল রাখছে, অহেতুক বহু মানুষ আছে যারা হার্টবিটের দিকে নজর রাখছে, হার্টবিটের দিকে যেই নজর রাখছে বেড়ে যাচ্ছে। আপনি বাস্তবে ভাবুন, আপনি যখন অন্যদিকে নজর রাখছেন বাড়ছেন না। এই বিষয়গুলো যখন বোঝালো সৃজনকে অভিজিৎ, সৃজন বুঝতে পারলো তাই তো, আমি সিস্টেম ওয়ান দিয়ে ভাবছি, লজিক দিয়ে ভাবার দরকার। হ্যাঁ, আমি লজিক্যালি ভাবতেই পারি, কি আছে। তার জন্য সৃজনকে অভিজিৎ বলল তোকে আরও কয়েকটা বিষয় মেনটেন করতে হবে। কি কি? তোকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে, নয় সকালে 40 মিনিট, নয় বিকেলে 40 মিনিট। তোকে হাঁটতে হবে 1 মিনিট 120 পা। তারপরে স্কুলে এসে কেন পিটিগুলো তুই করে ফেলবি, তুই সকালবেলা করবি, করার পরে অফিসে চলে আসবি। বলে হ্যাঁ, যোগা কর, প্রাণায়াম কর, মেডিটেশান কর, মাইন্ডফুলনেস কর, প্র্যাকটিস কর, প্রতিদিন করতে হবে। আমিও করেছি, এখনও করছি। সৃজন জিজ্ঞেস করলো যে দাদা এই চিন্তাগুলো একটা সময় আসলে বন্ধ হয়ে যাবে? আবার অভিজিৎ বোঝালো, বাবা চিন্তা আমাদের বন্ধ করা যায় না। তুই তোর জীবন থেকে ভালো চিন্তা কি বন্ধ করতে পারবি? বলো না। তাহলে খারাপ চিন্তাগুলো কেন বন্ধ করতে পারবি? এই যে চিন্তাগুলো আছে তোর কি কোনো ক্ষতি করেছে? না। তাহলে তুই বন্ধ করার চেষ্টা করবি কেন? বলো তাই তো। এই চিন্তাগুলো কি গুরুত্বপূর্ণ চিন্তা? না। তাহলে এগুলো তুই বন্ধ করবি কেন? বলো না দাদা, এটা তুমি ঠিকই বলছো। সৃজন বলো তাহলে কি দাদা আমি যদি যেভাবে বুঝছি একটুখানি তোমাকে বোঝাই? অভিজিৎ বলো বল। যে রাস্তায় আসা কোনো পাগল যদি কথা বলে, আমরা যেমন তার মুখটাকে বন্ধ করার চেষ্টা করি না, তাকে গুরুত্ব দিই না, তাহলে ঠিক সেইভাবেই চলতে হবে কি? বলো একদম ঠিক বুঝেছিস, একদম ঠিক বুঝেছিস। এবং তোকে প্রতিদিন সমস্ত কাজ করতে হবে। তুই ভয়তে বাড়িতে বসে থাকলে হবে না। তোর চ্যালেঞ্জ করতে ভালোবাসিস তুই, এটাকে বারবার বোঝাতে হবে নিজেকে। চ্যালেঞ্জ কর, আস্তে আস্তে চ্যালেঞ্জ কর, আস্তে আস্তে যা। কোনো কনফিউশন হলে আমার সঙ্গে জিজ্ঞেস করেন এবং বই পড়, অনেক বই পড়। হোপ অ্যান্ড হেল্পস ফর ইয়োর নার্ভস, এই বইটা অ্যাংজাইটি যাদের থাকে তাদের জন্য পড়া খুব গুরুত্বপূর্ণ। সেই সাথে সাথে আপনি আরও অনেক বই আছে, পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, অ্যাংজাইটির আরও অনেক বই আছে, আপনি সার্চ করবেন, সেগুলো পড়বেন।
যত বই পড়বেন, আমি দিয়ে দেবো বেশ কিছু বই ডেসক্রিপশানেতে, সেই পড়বেন আপনি বইগুলো, সেই সাথে এক্সারসাইজ করবেন। এবং নিজের সাথে আপনি যদি নেগেটিভ কথা বলতে থাকেন, দুনিয়ার লোককে যদি নেগেটিভ কথা বলতে থাকেন, তাহলে আপনার নেগেটিভ বিষয়গুলোই আপনার মস্তিষ্কেতে জমা পড়বে। আপনাকে বুঝতে হবে আপনি কনফার্মেশন বায়াসড হয়ে যাচ্ছেন কিনা, আপনার মাথায় যে বিশ্বাসটা আছে তাকেই আপনি প্রমাণ করার চেষ্টা করছেন কিনা। যদি সেট আপ করে থাকেন তাহলে আপনি কনফার্মেশন বায়াসডে ভুগছেন, এটার থেকে বেরোনো দরকার। এটা থেকে বেরোনো খুব সহজ জিনিস। যে ধরনের নিউজগুলো আপনার কাছে প্রেজেন্ট করা হয়, আমি যদি খুব সহজভাবে আরও একটি উদাহরণ দিই, ধরুন আপনি কোনো একটি স্থান থেকে আরও একটি স্থানে যাবেন। আমরা যদি খুব সহজে বিষয়টা বোঝানোর জন্য এইভাবে বলতে পারি, কোনো একজন মানুষ তামিলনাড়ু থেকে মুম্বাই যাবে, তামিলনাড়ু থেকে মুম্বাই যাবে এবং সেই ইন্ডিগোর প্লেনের টিকিটটা নিয়েছে, তার 15 দিন পরে প্লেন। তো দেখা গেল যে তার মধ্যেই একটি প্লেনের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেইটি প্লেনটিও তামিলনাড়ু থেকে মুম্বাই যাচ্ছিল। এবং এই খবরটি যত চ্যানেলে ঘোরাচ্ছে তত চ্যানেলেতে দেখতে পাচ্ছে, সারাদিন ধরে দেখছে। তো স্বাভাবিকভাবে আপনার কোনো প্রত্যেকটা মানুষের মস্তিষ্কেতে এই চিন্তায় আসবে, নেক্সট আমি যাব, আমার সঙ্গে কিছু ঘটবে না তো? এটা হতেই পারে, কিন্তু আপনাকে বাস্তবে বুঝতে হবে যে প্লেন অ্যাক্সিডেন্টে মৃত্যুর সংখ্যা 3 বিলিয়ন মানুষের মধ্যে, মানে খুবই কম। তার থেকে অনেক বেশি রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, জ্বরেতে মানুষ মারা যায়, মশার কামড়েতে মানুষ মারা যায়, তার থেকে অনেক অনেক বেশি, কিন্তু সেগুলোকে আমরা গুরুত্বই দিই না। আপনার কাছে মিডিয়া সবসময় এমন কোনো জিনিস প্রেজেন্ট করে যাতে আপনি দেখেন, সেখানে ফিয়ার থাকে। আপনাকে মিডিয়া এটা বারবার বোঝায় কি, আপনি মশারি টাঙিয়ে শুন, আপনি জাঙ্ক ফুড খাবেন না, আপনার বাচ্চাটাকে বেশি জাঙ্ক ফুড খাওয়াবেন না, খুব একটা বেশি চকলেট, খুব একটা বেশি বাইরের চিপস খাওয়াবেন না, এগুলো বোঝায়। খুব একটা বেশি মিষ্টি খাবেন না, এগুলো বোঝায়। এগুলো বোঝালেও আপনি দেখবেন না। আপনাকে বোঝায় যে প্রতিদিন আপনার শরীরকে ভালো রাখার জন্য, হেলথকে ভালো রাখার জন্য, হার্টকে ভালো রাখার জন্য, মস্তিষ্ককে ভালো রাখার জন্য আপনার এক্সারসাইজ করার দরকার। বোঝায়? বোঝায় না। যে খবরটা আপনি প্যানিকই হয়ে যাবেন, সেই খবরটাকেই বারবার দিতে থাকে। এবং তাদের কাছে বেশ কিছু অ্যালগোরিদম আছে, তারা বুঝে যায় যে কোন ধরনের খবর মানুষ দেখতে চাইছে, সেই ধরনের খবরই দেখতে থাকে। এবং যখন আপনি দেখতে থাকেন কোনো একটি খবর, আপনি সেই কনফার্মেশন বায়াসডের মধ্যে ঢুকে পড়েন। আপনার মস্তিষ্ক সেই ধরনের খবরই দেখতে চায় এবং আপনি সেই ধরনের বিষয় নিয়ে আলোচনা করতে চান, আপনার মস্তিষ্কের মধ্যে তারা ঢুকিয়ে দেয়। ঠিক সেইভাবে আপনি যদি নিজের সাথে সারাদিন ধরে একই রকম নেগেটিভ কথাগুলো বলতে থাকেন, তাহলে আপনার মস্তিষ্কের মধ্যেও সেই বিষয়গুলো ঘুরতে থাকবে। আপনাকে অন্যরকম চিন্তা করতে হবে। আপনি যদি বলেন, নিজের কাছে প্রশ্ন করেন যে আমি সারাদিন ভালো থাকতে পারছি না, সারাদিন ভালো থাকতে পারছি না, আমি সারাদিন অস্থিরতা থাকছে, কোনো একটা দিন ভালো থাকতে পারছি না, 24 ঘন্টা আমি ভালো থাকতে পারছি না, 24 ঘন্টা আমি পজিটিভ চিন্তা করতে পারছি না, একটা দিনের জন্য আমি পজিটিভ চিন্তা করতে পারছি না। আপনি প্রথমে তো এটা ভাবুন, আপনি 1 ঘন্টার জন্য কি পজিটিভ চিন্তা করা প্র্যাকটিস করেছেন? আপনি কি 30 মিনিট করেছেন? করুন সেটা। আপনি লিখুন আপনার নেগেটিভ চিন্তাগুলো কী কী আছে, সেই সাথে সাথে লিখুন আপনি আপনার পজিটিভ চিন্তাগুলো কী হতে পারে, সেগুলো পকেটে রাখুন। যে নেগেটিভ চিন্তাগুলো আসলে আপনি গুরুত্ব দেবেন না, খুব স্মার্টলি ব্যাপারটা হ্যান্ডেল করুন। এবং আপনি যে পজিটিভ বার্তাগুলো নিজের কাছে দিতে চাইছেন, সেগুলোকে লিখুন। কীভাবে দেবেন না দেবেন সেই বিষয়ে তো ভিডিও আছে, আপনি দেখুন। যারা যারা মনে করছেন সাবস্ক্রাইব করবেন, তারা তারা করতে পারেন, আর যারা যারা মনে করছেন করবেন না, করবেন না। সো এই বিষয়টাকে ভালো করে বোঝার দরকার যে আমাদের মস্তিষ্ককে আমরা কি দিচ্ছি। এমনটা নয় যে আপনি কোনো একটি চিন্তাকে বন্ধ করে ফেলতে পারবেন, এটা বাস্তব। আবার প্রথমের কথাটাই বলছি আমি, যে আমাদের মস্তিষ্ক একটি ব্যাংকের মতো, যেখানে নেগেটিভ চিন্তা পজিটিভ চিন্তা উভয় থাকে। মাত্রা যার বেশি হয় সেটাই আসে, অভ্যাস যার বেশি হয় সেটাই আসে। আপনি সেই প্যাটার্নের মধ্যে ঢুকে গেছেন। অনেকে আছে মেডিসিন খেতে ভয় পায়। আচ্ছা, যারা মেডিসিন খেতে ভয় পাচ্ছেন, যারা মেডিসিন নিয়ে এত গভীরভাবে চিন্তা করছেন, আচ্ছা পৃথিবীতে এই যে মেডিসিন কোম্পানিগুলো আছে, এত রিসার্চ করে মেডিসিনগুলো বেরোয়, ডাক্তারবাবু মেডিসিনগুলো দেয়, এগুলো কি মানুষের ক্ষতি করার জন্য দেয়? গভর্নমেন্ট কি তাহলে এগুলোকে রাখতো? অনেকে এগুলো করছেন, এগুলো করবেন না। মেডিসিন যদি ডাক্তারবাবু দিয়ে থাকে, তাহলে তার আদেশ ছাড়া, তার সঙ্গে পরামর্শ ছাড়া আপনারা প্লিজ বন্ধ করবেন না মেডিসিনগুলো। আর অনেকেই, আবার আমি বলছি, অনেকেই আমাকে মেসেজ করেন, স্যার প্লিজ হেল্প মি। আমি আপনাকে হেল্প করতে পারবো না, শুধু এই ইনফরমেশানগুলো দিতে পারি, এর থেকে বড় হেল্প আমি কিচ্ছু করতে পারবো না আপনাকে। আমরা সকালবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত একটা রুটিন করার দরকার, আমাদের টাফ রুটিন। সেখানে তো আমাদের এনজয়মেন্ট কী হয় থাকে সেটা থাকবে, 15 থেকে 20 মিনিট হাসি থাকবে, সমস্ত বিষয়টাই থাকবে। আমি এই ভিডিওগুলোকে গল্পের মাধ্যমে কেন বলি, যাতে আপনারা বুঝতে পারেন, সহজভাবে বোঝানোর চেষ্টা করি। আপনারা এগুলোকে শুনুন, বুঝুন
এবং বোঝার পরে লিখুন আপনি কি বুঝতে পারলেন। আপনি আজকের আলোচনা থেকে কি বুঝতে পারলেন সেটা লিখে ফেলুন। যেটা আমি বুঝতে পারলাম সেটাকে পড়ুন, দেখুন আপনার মস্তিষ্ক কি বলছে। আপনার মস্তিষ্ক অবশ্যই আপনাকে সিগন্যাল দেবে, ইয়েস আমি খানিকটা হলেও বুঝেছি। নিজের সাথে লড়াই করার আপনি বেশ কিছু পথ পেয়ে যাবেন, বেশ কিছু টুলস পেয়ে যাবেন, সেগুলোকে কাজে লাগাতে পারবেন। নিজেকে অস্থির করে আপনি কোনো বার্তা নিজেকে দিতে পারবেন না। কোনো একটি ছেলে, কোনো একটি বাচ্চা যদি ভয় পেয়ে যায়, তার পাশে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকেন আপনি, আর তাকে বলেন আপনি মুখস্থ করছে, সে করতে পারবে না। আমরা ভয় পেয়ে আতঙ্কিত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারি না, মস্তিষ্ক আমাদের শুনবে না, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার মতো চলবে না আর মস্তিষ্ক। তখন আপনি আগে নিজেকে শান্ত হন, শান্ত করে বুঝুন, শান্ত করে নিজেকে বলুন, এবং নিজেকে বলুন যে আমার হাতে যথেষ্ট সময় আছে। এই কথাটা বললেই আপনি রিল্যাক্স ফিল করবেন যে না, নিজেকে সুস্থ করার, নিজেকে এই বিষয়গুলো থেকে বার করার যথেষ্ট সময় আছে, এটা এমন কোনো সিরিয়াস ব্যাপার নয়। আপনি লজিক দেওয়া প্র্যাকটিস করুন। আপনি দিতে পারছেন না, থামছে না, ওই চিন্তাগুলো থামছে না, এই থামছে না বিষয়টা নিয়ে চিন্তা করলে কিন্তু বেড়ে যাবে। কেন থামবে তারা? আপনি তাদের বাজে বলছেন, অন্য ব্যক্তি তো বাজে বলছে না, আপনি তাকে আগেও বাজে বলেননি। আপনি হার্ট অ্যাটাকের চিন্তা আসলেও ভয়ে আপনি আতঙ্কিত হয়ে যাচ্ছেন যে আমার যদি কিছু হয়ে যায়। আচ্ছা, যে ডাক্তারবাবু হসপিটালে বসে আছেন এবং হার্টের ডাক্তার, তার কাছে সারাদিনে কয়েকশো মানুষ যাচ্ছে, হার্ট অ্যাটাকের কথাই বলছে, আপনি চিন্তা করুন তো ডাক্তারবাবু কীভাবে শুনছে। বাস্তবেতে আছেন উনি। আপনার অতীত আপনি পরিবর্তন করতে পারবেন না, আপনার ভবিষ্যৎ আপনি সঠিকভাবে প্ল্যানিং করতে পারবেন না। যেটা করতে পারেন বর্তমানকে আপনি ভালোভাবে কাটাতে পারেন পজিটিভলি, আর এটাকে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। বহু মানুষ কেঁদে লাভ নেই, পজিটিভলি চিন্তা করুন। বহু মানুষ ভয় পায়, ভয় পেলে আপনি পজিটিভলি চিন্তা করুন। আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আমি ভয় পাচ্ছি কেন, আমি কাঁদছি কেন, আমি টেনশন করছি কেন। যখন এর ওয়ে আছে, আমার কাছাকাছি একজন ডাক্তারবাবু আছেন, তার সঙ্গে আমি পরামর্শ করব প্রয়োজনে। আমার কাছাকাছি একটা হসপিটাল আছে, সেখানে মনোরোগ বিভাগে দেখাবো, সরকারি হলো বেস্ট, আপনি ট্রিটমেন্ট পাবেন, দারুণ ট্রিটমেন্ট পাবেন। আপনি যান, সেখানে যারা বসে আছে দারুণ অভিজ্ঞ, আপনি সেখানে যাচ্ছেন না। এবং আমি যে ভিডিওগুলো দিই সেগুলো বোঝার চেষ্টা করুন, অনেক ভিডিও আছে, সেগুলো জানুন, বুঝুন, সেখান থেকে শিখুন, এবং প্রচুর পরিমাণে বই পড়ুন। আপনি বই পড়লে অনেক বিষয় জানবেন। বই শুনে আপনি জানবেন না, কিন্তু বই পড়ে আপনি জানবেন। একটা রুটিন ঠিক করুন, কখন শোবেন, কখন উঠবেন। আমারও নির্দিষ্ট একটা রুটিন আছে। আমি সকালবেলা 8টায় মোবাইল অন করি, রাত 8টায় মোবাইল বন্ধ করে দিই, রাত 10টার মধ্যে পুরো একদম বিছানাতে শুয়ে পড়ি। মানে রাত মোটামুটি 9:30 10টার মধ্যে আমি শুয়ে পড়ি। খুব যদি প্রয়োজন না থাকে, কোনো জায়গায় যাওয়ার না থাকে, 9:30 10টা। সকালবেলা এক্সারসাইজ, সারাদিনে 1 ঘন্টা পড়া, এবং নিজের যে প্রফেশন সেই প্রফেশনের মধ্যে। তো আপনাকেও একটা রুটিন করতে হবে, আপনার মতো করে রুটিন করুন, আপনার মতো করে চলুন, তার মধ্যে এনজয়মেন্টটা অবশ্যই থাকবে। এবং এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে শুনুন, একটু ধৈর্য ধরে শুনুন। হ্যাঁ, আমি খুব একটা বেশি অ্যানিমেশন দিতে পারি না, আমি খুব একটা বেশি সাউন্ড এফেক্ট দিতে পারি না, বিভিন্ন রকম সাউন্ড এফেক্ট, বিভিন্ন রকম অ্যানিমেশন দিয়ে বোঝাতে পারি না। যেটুকুনি পারি, সাইকোলজিটা যেটুকুনি বুঝি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, এর থেকে বিশেষ কিছু না। তো থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে। ধন্যবাদ, খুব ভালো থাকবেন।